আজ 1 মাস পর কলেজে যাচ্ছি। আম্মুর বকা আর ঝাড়ুর বাড়ি খেয়ে যাচ্ছি, নয়তো আজও যেতাম না কলেজে। 2 দিন ক্লাস করেছিলাম কলেজে গিয়ে, তারপর আর ভালো লাগে না কলেজে যেতে। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘোরাঘুরি করেছি। বাংলায় যেটা বলে টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা, আপনাদের পরে সব বলছি। আমি আগে কলেজে গিয়ে নেই, লেট হয়ে গেছে। তারপর দৌড়ে চলে এলাম কলেজে। ক্লাসে ঢুকতেই ভিতরে দেখি একটা মেয়ে বসে আছে। সেটা হচ্ছে ম্যাডাম। দেখতে একদম পরীর মতো। দেখেই এক বস্তা ক্রাশ খেয়েছি। একদম পরীর মতো দেখতে। মনের দরজা জানালা সব খুলে গেছে তাকে দেখার জন্য, কিন্তু সেটা তো ভুল হবে ক্রাশ খেলে। না, মনের দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। ক্রাশ ভুল করে খেয়েছি। সে তো আমার থেকে অনেক বড়, আর আমি তো এখনও চকলেট খাই। তাহলে ক্রাশ খেয়ে কি দিন যাবে? এখন আমার চকলেট খাওয়ার বয়স, প্রেম করার বয়স হয় নাই। তারপর যখন অনুমতি নিতে যাব ক্লাসে যাওয়ার জন্য, তখন ম্যাডাম আমার দিকে তাকিয়ে এক নজরে চেয়ে আছে। 5 মিনিট সময় হয়ে গেল, তবুও চোখের পাতা নড়াচড়ে না। ভেতরে যেতেও পারছি না। বলেন তো কেমনটা লাগে? কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আম্মু ছোটোবেলায় বলতো, কেউ বেশি চেয়ে থাকলে নজর লাগবে। তারপর আমি আমার 2 হাত দিয়ে মুখটা ঢেকে ক্লাসে গিয়ে সবার শেষে জাহিদের কাছে গিয়ে বসলাম। ও, জাহিদ হচ্ছে আমার বন্ধু। আরও আছে, গল্প পড়তে থাকেন, জেনে যাবেন। ম্যাডাম এখনও চেয়েই আছে আমার দিকে। কিছুক্ষণ যাওয়ার পর ম্যাডাম আমায় বলল, এই ছেলে, তুমি দাঁড়াও। জি ম্যাডাম, বলেন। তুমি কি এই কলেজের ছাত্র? হুম ম্যাডাম, আমি এই কলেজেরই ছাত্র। তাহলে এতদিন কলেজে আসো নাই কেন? এমনি ভালো লাগেনি, তাই আসিনি। তোমার নাম কি? আমার নাম নীরব আহমেদ। আচ্ছা, এখন থেকে প্রতিদিন কলেজে আসবে, আর সবার আগে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? কেন ম্যাডাম, দেখা করলে কি দেবেন? আমায় কি চকলেট দিবেন? মনে করো তার থেকে বেশি কিছুই দেব। এতদিন পরে একজনকে পেয়েছি, মনের মানুষ। তোকে দেখেই ফিদা হয়ে গেছি আমি। কেন যে তুই আরো আগে আসলি না আমার জীবনে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, যাওয়ার সময় দেখা করে যাবে আজ। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখি জাহিদ অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু জাহিদ না, ক্লাসের সবাই তাকিয়ে আছেন অবাক হয়ে। তখন ম্যাডাম ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই পড়ার দিকে মনোযোগ দাও। তারপর সবাই বইয়ের দিকে তাকালো। তখন জাহিদ আমায় বলল, দোস্ত, ব্যাপারটা কি বলতো? ম্যাডাম কারোর সাথে এমন করে কথা বলে না, সব সময় রাগী মোড়ে বসে থাকে, কিন্তু তুই আসার পর এমন শান্ত হলো, কেমন মুখে হাসি ফুটেছে। কি জানি দোস্ত, আমি তো শুধু এটাই জানি, চকলেট খাও, মুখে হাসি ফোটাও। শালা, তুই এত চকলেট খাস বলে ভাবছিস না সবাই চকলেট খায়? তুই তো একটা পিচ্চি ছেলে। আমি কি তোরে বলছি আমি বড় মানুষ? আমার আব্বু আমায় এখনো ছোট বাবু বলে ডাকে। থাক দোস্ত, আর কিছু বলা লাগবে না তোর, ক্লাস কর। তারপর সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। ম্যাডামের কথা একটুও মনে ছিল না দেখা করতে। তারপর আবার আরও 3 দিন কলেজে যায়নি। সারাদিন সব বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি। একদিন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ওঠার পর আম্মু বলল, বাবা নীরব, এই 50 টাকা দিয়ে বাজার থেকে মুরগির 4 পিস ডিম নিয়ে আয় তো জলদি, রান্না করব আমি। ঠিক আছে, আমার চকলেটের 10 টাকা দাও। তুই কি ছোট মানুষ যে চকলেট খেতে হবে এত? ছোট মানুষ, এখন টাকা দাও চকলেটের। এই 50 টাকা থেকে 10 টাকা বাঁচবে, সেটা দিয়ে খেয়ে ফেলিস। আর কিছু টাকা থাকলে দাও, 10 টাকা হবে না। তবে যেটা নিয়ে আসতে বলছি সেটা নিয়ে আয়, 10 টাকায়, না হলে তোর খাওয়া লাগবে না। তারপর আর কোনো কথা না বলে চলে গেলাম বাজারে। ডিম নিয়ে চকলেট খেতে খেতে আম্মুর কাছে এসে ডিম দিয়ে বললাম, আম্মু এই নাও ডিম, এখন তুমি রান্না করো, আমি চাই। তখন আম্মু আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা তুই কি নিয়ে আসছিস? কেন আম্মু? ডিম নিয়ে আসি রান্না করতে। তখন আম্মু আশেপাশে তাকিয়ে কি জানি খুঁজতে লাগলো। তখন আমি বললাম, কি খুঁজতেছো আম্মু? তখন আম্মু ঝাড়ু নিয়ে বলল, তোকে আজ এই ঝাড়ু দিয়ে মেরে তোর সব হাত পা ভাঙবো। এই শিশু ছেলেটারে ঝাড়ু দিয়ে মারবা? এটা কিন্তু ঠিক না আম্মু।
তখন আম্মু ঝাড়ু নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, তুই দাঁড়া ওইখানে। আব্বু বাজাও, তোমার শিশু ছেলেটারে এমন ঝাড়ু দিয়ে মারতে আইতেছে গো, বাজাও আব্বু, কোথায় তুমি? আমি দৌড়াতে দৌড়াতে বললাম। তখন আম্মু বলল, শয়তান বলা, তুই দাঁড়া, তোর আজ মেরেই ফেলবো আমি। আমি আর পাইকে দৌড়াতে লাগলাম। আবু বাহিরে চেয়ারে বসে বসে পত্রিকা পড়ছিল। দৌড়ে আবুর পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম আর বললাম, আব্বু বাজাও আমারে, আম্মুর হাত থেকে মারতে আইতেছে আমারে। আমি হাবাতে হাবাতে বললাম। তখন আব্বু পত্রিকা রেখে আমায় বলল, তোকে নিয়ে আর পারলাম না, একটা না একটা সমস্যা করবি আর আমার কাছে দৌড়ে আসবি, আর তোর আম্মুর ঝাড়ি আমায় শুনতে হয়। আবার কি করছিস তুই বলতো? তখনই আম্মু এসে বলল। তুমি সরে যাও, আজ তোমার ছেলেকে আর মেয়েরে হাত পা সব ভাঙবো আমি। তখন আব্বু বলল, আমি থাকতে আমার ছেলের গায়ে কেউ হাত দিতে পারবে না। এটাই পারবে, আর তো কিছু বলতে পারবে না। যেমন ছেলে তেমনই বাপটা। ছেলেটা শুধু তোমার জন্য এমন হয়েছে, সব দোষ তোমার। তুমি কিছু বলো না, আমায়ও কিছু বলতেও দাও না। কি করছে জানো তোমার ছেলে? কি করেছে শুনি, বলো, যার কারণে সকাল সকাল এত রেগে আছো। তোমার ছেলেকে 50 টাকা দিয়েছিলাম দোকান থেকে মুরগির 4 পিস ডিম আনতে, রান্না করব। কিন্তু সে 10 টাকা দিয়ে 4 পিস কোয়েল পাখির ডিম নিয়ে আসছে রান্না করতে। কি? কোয়েল পাখির ডিম নিয়ে আসছে? আর বাকি টাকা দিয়ে ডেইরি মিল্ক চকলেট খেতে খেতে আসছে। এখন বলো, এত ছোট ছোট ডিম দিয়ে কি রান্নাটা করব আমি? এত বড় ছেলে আর এখনো বাচ্চাদের মতো চকলেট খায়। তখন আব্বু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুই এত বড় বড় ডিম নিয়ে আসছিস, এটা কেমনে খামো? মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে নাকি আমাদের দেশে? তখন আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মনে হয় না আব্বু। তাহলে মুরগির ডিম কোথায়? না মানে কি আব্বু, তুমি তো জানো আমি একটু চকলেট খাই বেশি। এখন কি করব বলো? ডিম আনতে গিয়েছি, কিন্তু আম্মু আমার চকলেটের টাকা দেয়নি, 10 টাকা দিয়েছে আমায়। এখন বলো 10 টাকা দিয়ে কি খাওয়া যায়? তাই টাকা বাঁচিয়ে গিয়েছি। শয়তান বলা, তাই বলে তুই এত ছোট ছোট ডিম নিয়ে আসবি? এখন এগুলো আমি কি করব? আহা, থামো তো, এত রাগ করার কি আছে? আর কিছু বলো না, থাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না, আর ডিম রান্না করতে হবে না। তুমি চুপ করো, কিছু বলতে গেলে বাধা দাও, সব দোষ তোমার। তোমাদের দুজনের আজ সকালের খাবার খাওয়া বন্ধ। কি? না, এত বড় শাস্তি দিও না, তাহলে পেট আমাদের লেবু খেয়ে আত্মহত্যা করবে। আমি যেটা বলেছি সেটাই হবে। তোমার জন্য ছেলেরা সারা দিন ঘুরে ফেরে আর বন্ধুদের সাথে আড্ডা দেয় আর চকলেট খায়। এখন তো কলেজে ঠিক মতো যায় না, শুধু তোমার জন্য এমন হয়েছে। আজ ওকে কলেজে যেতে বলো, নয়তো দুজনের আজ সারা দিন খাওয়া বন্ধ। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, জলদি এখনই কলেজে চলে যা, তোর মা নয়তো দুপুরে খেতে দেবে না। যা বাবা, তাড়াতাড়ি চলে যা, আমার পেটটাকে বাঁচা বাবা। তখন আমি বললাম, ওকে ড্যাডি, আমি এখনই যাচ্ছি। আর আদিবা কোথায়? ঘুম থেকে উঠেছে? আব্বু কিছু বলতে যাবে, তার আগে আম্মু বলল, তোর কি মনে হয় আদিবা ফুটবল খেলতেছে? আদিবা তোর আগে রেডি হয়ে গেছে, এখনই স্কুলে চলে যাবে। আমার লক্ষ্মী মেয়ে, তোর মতো না আদিবা প্রতিদিন স্কুলে যায়। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আদিবা আর তুই একসাথে চলে যাবি। তুইও দেখিয়ে দে তোর মাকে তুই যে প্রতিদিন কলেজে যেতে পারিস। ঠিক আছে আব্বু, আমি এখনই রেডি হয়ে আসছি। 2 মিনিটে যাব আর 1 ঘন্টায় আসবো। তারপর চলে গেলাম ফ্রেশ হয়ে রেডি হয়ে। ততক্ষণে আপনাদের পরিচয় দিয়ে ফেলি। আমার নাম নীরব, এবার ইন্টারে উঠলাম মাত্র। আমরা এক বোন আর এক ভাই। আমি বড় আর বোনটা আমার ছোট। এবার সবেমাত্র বোনটা 5ম শ্রেণীতে উঠল। খুব দুষ্ট, কিন্তু আমার পাগল। বোনটা সারাদিন আমার পেছনেই পড়ে থাকে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার সাথেই থাকে। আমি সবচেয়ে বেশি ভয় পাই আম্মুকে। আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রিভাবে কথা বলি, কিন্তু আম্মুর সাথে কথা বলতে গেলে হাঁটু কাঁপে। আমি খুব ভয় পাই আম্মুকে। আব্বু সরকারি একটা জব করে। সব মিলিয়ে হ্যাপি ফ্যামিলি। আর বলবো না, বাকিটা গল্প পড়ে জেনে নিন। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। আদিবাকে দেখলাম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যা মাত্র তখন আদিবা আমায় বলল, ভাইয়া, আম্মু নাকি তোমার আর আব্বুর সকালের
খাবার খাওয়া বন্ধ দিয়েছে? হরে বোন, বন্ধ করে দিছে। কি আর কমো দুঃখের কথা। আমি বললাম মন খারাপ করে। তখন বোন আস্তে আস্তে বলল, চিন্তা করো কেন ভাইয়া, আব্বুর পকেট থেকে তো গতকাল রাতে 300 টাকা চুরি করলাম, দুইজনে সেটা দিয়ে আজ খেয়ে নেব দুজনে। হুম, ঠিক বলেছিস, চল এখনই জলদি। তখন আবু পেছন থেকে বলে উঠল। কি ঠিক বলছে রে? তখন আমি বললাম, কিছু না আব্বু, এখন জলদি আমাদের যেতে হবে, চলে যাই, লেট হচ্ছে আব্বু। তাই কিছু বলিস নি তোরা? তাহলে আমার পকেটে 300 টাকা ছিল, সেটা কে নিয়েছে? তখন আদিবা বলে উঠল, আপু, আমরা কিন্তু খুব ভালো, আমি আর ভাইয়া মিলে তোমার পকেট থেকে না বলে টাকা নিয়েছি। আদিবা এটা বলে জিহ্বায় কামড় দিল। সর্বনাশ করে ফেলেছে, শয়তানটা বলে দিছে। তখন আবু বলল, শয়তান, তোমাদেরকে গুলি কইরা মারমু। বাবার পকেট থেকে টাকা চুরি করিস, দাঁড়া তোরা। আদিবা জলদি পালা। তখন আদিবা আর আমি দৌড় দিলাম। আদিবা একটু দূরে গিয়ে থেমে আবুকে বলল, এখন তো তোমার পকেট থেকে টাকা চুরি করছি, পরের বার ডাকাতি করব আমরা ভাই বোন মিলে। এটা বলেই তারপর ধরে বাসার বাইরে চলে এলাম। এদিকে আবু ভাবছে, দেখছো কাণ্ড, তাই তো বলি টাকা কোথায় যায়। পকেট থেকে আমার ঘরে সব চোর ডাকাত বসে আছে, অথচ আমি জানতামই না টাকা। থাক, টাকা নিয়েছে যখন নিয়েছে, কিছু বলবো না। এদিকে আমি আর আদিবা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আদিবা যে স্কুলে পড়ে আমাদের বাসা থেকে একটু দূরে স্কুলটা। তারপর আদিবাকে 100 টাকা দিয়ে আমি চলে আসব। তখন আদিবা বলল, ভাইয়া, 100 টাকা দিচ্ছ কেন? আমার আরো 50 টাকা দাও। তুই ছোট মানুষ তাই তোকে 100 টাকা দিলাম, আর আমি তোর বড় তাই 200 টাকা নিলাম। এটা কিন্তু ঠিক না ভাইয়া, কথা ছিল দুজনে সমান সমান টাকা নেব। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক তোর বুঝতে হবে না, এটাই ঠিক। এখন যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই নে বিদেশি চকলেট, আমার বান্ধবী আমায় দিয়েছো, তুই খেয়ে ফেল। ঠিক আছে, জলদি দে চকলেট। এই নে চকলেট। তারপর প্যাকেট খুলে মুখে দেওয়া মাত্র ওয়াক থু, এটা তো লিপস্টিক। শয়তান, তুই আমার লিপস্টিক খেয়েছিস? ওয়াক থু, তুই দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো। তুই আমার 50 টাকা কম দিয়েছিস, তাই এই টাকা শোধ নিয়েছি। আমি জানতাম তুই এমন করবি, তাই গতকাল রাতে লিপস্টিক প্যাকেট করে রাখছিলাম। এটা বলেই আদিবা দৌড়ে চলে গেল। দেখেছো কি চালাক, এত বুদ্ধি রাখে কই এই পিচ্ছিটায়, মনে মনে বললাম। তারপর আমিও চলে আসলাম সেখান থেকে। আমি যে কলেজে পড়ি আদিবার স্কুল থেকে অনেকটা দূরে, গাড়ি নিয়ে যেতে হয়, ভাড়া 15 টাকা নেয় সিএনজি নিয়ে গেলে। হঠাৎ ফোনটা বেজে উঠল, তাকে দেখে জাহিদ কল দিয়েছে। তখন কল রিসিভ করার পর বলল, কে রে দোস্ত, কোথায় তুই এখন? আমি তো কলেজে যাচ্ছি, তুই কোথায়? ও, ভালো কাজ করছিস। আমিও আজ কলেজে আছি, সবাই আছে। আজ এখানে চলে আয়, সুধা ক্লাসে চলে আসিস, পরে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে। আর শোন, তোর ম্যাডাম কিন্তু খুব রেগে আছে তোর উপর, এতদিন কলেজে না আসার কারণে। সাবধানে দোষ। আমি বুঝি না এমন শিশু ছেলের পেছনে পড়ে আছে কেন এই ম্যাডাম। কি জানি কি মতলব আছে, কে জানে। আচ্ছা, কলেজে চলে আয়। আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর সামনে গিয়ে একটা সিএনজিতে উঠে পড়লাম। এমনিতেই সিনিয়র মেয়ে দেখলে ভয় করে। এই মেয়েটা আবার আমার পিছু লাগলো কেন? মেয়েটা তো আবার আমার থেকে বয়সে অনেক বড়, কিসের জন্য হতে পারে? সিনিয়র মেয়ে পছন্দ করি না কেন জানেন? কারণ আমার এক চাচা সিনিয়র মেয়েকে বিয়ে করেছে, করার পর তার বউ তাকে দিয়ে সব কাপড় চোপড় ধোয়ায়। তার বড় বলে, আমি পারবো না কাপড় চোপড় ধুয়ে দিতে, আমার এমন শিশু হাত আত্মহত্যা করবে যদি ধুয়ে দিই। তারপর কলেজে চলে আসলাম। আসার পর বন্ধুদের সাথে বসে মাত্র আড্ডা দিচ্ছিলাম, তখন কোথা থেকে যেন ম্যাডাম এসে আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারপর কলেজের পিছনে টেনে নিয়ে গিয়ে ঠাস করে একটা চট দিল। সেখানে একটা গাছ ছিল, সেটার সাথে আমায় ধাক্কা দিয়ে গলা চেপে ধরলো।
আর আমায় বলল, তোকে আমি সেদিন কি বলেছিলাম? তোকে ক্লাস শেষ করে দেখা করতে বলেছিলাম আমার সাথে, তুই দেখা করলি না কেন? আর এই 3 দিন কলেজে আসিস নাই কেন? বল বল তুই এখন। ম্যাডাম আমার গলা চেপে ধরে রাগী গলায় বলল। তখন ম্যাডাম আরেকটা চড় দিল আর বলল, কি হলো, কথা বল। হ্যাঁ আব্বু তুমি কই, ম্যাডাম আমারে মারছে। হ্যাঁ আব্বু, অ্যাঁ? আব্বু তুমি কই, তোমার সিজু বলার আরে ম্যাডাম মারছে, মনে হয় দাঁত মরে গেছে, এখন আমি মাংস খাবো কেমনে? এই ম্যাডাম ভালো না, পচা। আব্বু, দুটি চড় দিয়েছে তাতেই এমন করে কান্না করে দিল? হ্যাঁ। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম। ইস, পুরো বাচ্চাদের মতো কান্না করছে। উফ, কি কিউট লাগছে। আমি তো আবার ঘাস খাইছি এই পিচ্ছির উপরে, তাই তো এত ভালোবেসে ফেলেছি এই পিচ্ছিটিকে। এই যা, কেউ কান্না শুনে আসতে পারে, তাড়াতাড়ি এই কান্না বন্ধ করি এখন। তখন ম্যাডাম আমার মুখ চেপে ধরে বলল, আই চুপ, কান্না করিস কেন? কান্না বন্ধ কর। হ্যাঁ। আরও বেশি করে কান্না করে দিলাম। তখন ম্যাডাম বলল, প্লিজ কান্না করো না, তুমি তো কত ভালো, প্লিজ কান্না করো না। তখন আমি ম্যাডামের হাতটা মুখ থেকে সরিয়ে বললাম, তাহলে আমায় জ্বর মেরেছেন কেন? আমার শিশুকালটা অজ্ঞান হয়ে গেছে, আপনার জ্বর খেয়ে দাঁত নড়ে গেছে মনে হয়, এখন আমি মাংস খাবো কী করে? তাহলে তুমি সেদিন দেখা করে গেলে না কেন? 3 দিন কলেজে আসোনি কেন? আমি কলেজে আসবো কি আসবো না তা দিয়ে আপনার কি? আমার অনেক কিছু, কারণ আমার যা আছে সব কেড়ে নিছো, এখন থেকে সব তোমায় দিয়ে দেবো। আপনার জিনিস আমি নেব কেন? আপনি তো শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ পরেন, তাহলে কি আমি এগুলো পরবো নাকি? আপনার জিনিস আমি নিব না। হায় রে কপাল, বললাম কি আর বুঝলো কি? এর জন্যই পিচ্ছি ছেলের প্রেমে পড়তে হয় না, কিছুই বোঝে না। কিন্তু প্রেমে তো না পড়েও উপায় নাই, এমন কিউট পিচ্ছি ছেলের প্রেমে না পড়ে উপায় আছে? তখন ম্যাডাম আবার বলল, কান্না বন্ধ করো, এখন তোমার একটা কথা বলছি, মন দিয়ে শোনো। তখন আমি কান্না থামিয়ে মাথা না দিয়ে হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? চকলেট খেতে পছন্দ করি। কেন? মনে করো চকলেট আছে, কিন্তু খেতে পারছো না, একটু দেখতেও পারছো না, খেতেও পারছো না, 3 দিন ধরে, তখন তোমার কেমন লাগবে? তখন আমি এটা শুনে ফিক করে হেসে ফেললাম আর বললাম, কোনো রকম লাগবে না, কারণ আমি আমার ব্যাগের মাঝে সব সময় চকলেট রাখি। এটা শুনে ম্যাডাম আমার বুকে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, শয়তান বিলাই বান্দর, কিছুই বোঝে না। হ্যাঁ আব্বু তুমি কই, ম্যাডাম আমারে আবার মারছে। তোমার শিশু বলার শিশু শিশু হাট গুজে দিয়া বাঙ্গালাইছে গো। কেমনটা লাগে এখন, কিছু বোঝেও না, বোঝাইতেও পারি না, শয়তান পিচ্ছি শুধু কান্না করে। উফ, বুঝেছি কি করতে হবে, আমি আরো রোমান্টিক হতে হবে। এমনিতেই মনটা পাগল হয়ে আছে এই পিচ্চিকে পাওয়ার জন্য, তাহলে আগামীকাল থেকে ওর বউ হওয়ার কাজ শুরু করবো। আগে এর সাথে একটু প্রেম করে নিই, তারপর বিয়ে করবো। আমি তখন কান্না করতে করতে বললাম, আপনি একটু ভালো না, আমি আব্বুর কাছে বিচার দিব। আচ্ছা সরি, এই যে কান ধরছি, আর তোমায় মারবো না, প্লিজ কান্না বন্ধ করো, আগামীকাল সকালে তোমায় চকলেট খাওয়াবো আমি। ঠিক আছে, তাহলে মনে করে সকালে চকলেট নিয়ে আসবে। খুব মনে থাকবে, কিন্তু তোমায় সবার আগে আসতে হবে, তাহলেই দিব। আচ্ছা ঠিক আছে, আমি সকালে আসবো। আচ্ছা তাহলে এখন ক্লাসে যাও, আমি আসছি। আর আজ ক্লাস শেষ করে দেখা করতে হবে না, আগামীকাল থেকে দেখা করে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম। ক্লাসে গিয়ে জাহিদের পাশে গিয়ে বসলাম। তখন জাহিদ বলল, কিরে ম্যাডাম কি বললো তোকে? এখন তো কি আর বলবে, এমন বাচ্চা ছেলেটার ওপর শিশু নির্যাতন করছে, চর দিয়ে দাঁত মনে হয় নড়িয়ে ফেলেছে আর ঘুষি দিয়ে হাড় দুর্বল করে ফেলেছে। শালা মিথ্যা কথা বলার কোনো জায়গা পাস না? আরে সত্যি কথা বলছি। তখন আমার কথা থামিয়ে জাহিদ বলল, আচ্ছা বিশ্বাস করলাম, তাহলে তুই এখনো আইসিইউতে যাচ্ছিস কেন?
আমি কিছু বলতে যাব তখনই ম্যাডাম ক্লাসে এসে হাজির। আমার কাছ থেকে খাতা নিয়ে গেল, কিছুক্ষণ পর দিয়ে দিল। তখন আমি খাতা উল্টে লেখাগুলো দেখে তো অবাক। তখন জাহিদকে বললাম, দোস্তে, আমার জীবনটা পুরো একশো উপযুক্ত ভীমবারের মতো হয়ে গেছে। কাপড় কাচার দিন শুরু, এই শিশু শিশু হাত দিয়ে এখন কাপড় কাচতে হবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে কান্না করে বললাম। শালা কি উল্টাপাল্টা বলছিস? উল্টাপাল্টা না রে দোস্ত, কইছিলাম জীবনে কোনো সিনিয়র মেয়ের সাথে প্রেম করব না, বিয়েও করব না, যাতে কাপড় ধুয়ে না দিতে হয় চাচার মতো। কিন্তু আল্লাহ মনে হয় আমার কথা শুনে নাই, এই শিশু শিশু হাত দিয়ে কাপড় ধুয়েই ছাড়বে। জীবনটা আমার তেনা তেনা হইয়া যাইব দোস্ত, তাহলে আমার হাত স্যাভলন খেয়ে আত্মহত্যা করব। আমি শেষ দোস্ত। হ্যাঁ, তোর কথা কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বল। ওই দেখ, ওইখানে শয়তানের নানি বসে আছে, দেখছিস? ওই তো ম্যাডাম, তাইলে শয়তানের নানি হলো কি করে? ওটা তুই বুঝবি না। ওই ম্যাডাম আমায় আই লাভ ইউ লিখছে, এই দেখ। আর লিখছে, তুমি সূর্য, আমি চাঁদ, তুমি গাছ, আমি পাতা, তোমায় আমি বিয়ে করব, কে দিবে আমায় বাধা? বাধা তো আর দেবে না, কাপড় ধুয়ে ধুয়ে জীবনটা কয়লা হইব দোস্ত। আমায় বাঁচা এই সিনিয়র ম্যাডামের হাত থেকে। উফ, খুব ভালো কাজ করেছো জুস। দোয়া করই তোদের বিয়ে যেন তাড়াতাড়ি হয়, জমি একটা খাওয়া দিব তোর বিয়েতে। শালা, আমার কাপড় কাচতে হবে সারা জীবন ধরে, এটার চিন্তায় আমি আর বাঁচি না, আর তোর জমিয়ে খাওয়া বের করছি আমি। তারপর দিলাম কয়েকটা খুশি। আমরা যে ক্লাসে ছিলাম এটা মনেই ছিল না। আমাদের এমন অবস্থা থেকে সবাই তাকিয়ে ছিল। তখন ম্যাডাম এসে বলল, আই স্টুপিড, এটা বক্সিং করার জায়গা না, এটা ক্লাস। বক্সিং করতে হলে ক্লাসের বাইরে গিয়ে করো। এখন তোমরা দুইজন কানে ধরে দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমি ক্লাস শেষ করে না যাই, এটাই তোমাদের শাস্তি। ম্যাডাম বলে চলে গেল নিজের জায়গায়। সরি ম্যাডাম, আর এমন করব না। এখনও ক্লাস শেষ হতে অনেক দেরি, একটু শাস্তি কমানো যায় না ম্যাডাম? কমালে তো তারপর বসে থাকবে, আর আমি চেয়ে দেখতে পারবো না, তার চেয়ে দাঁড়িয়ে থাক। ম্যাডাম কথা বলছি না বলে তখন আমি আবার বললাম, কি হলো ম্যাডাম? চুপ করে দাঁড়িয়ে থাকো, কথা বললে আরো সময় বাড়াবে। তারপর আর কি, দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর জাহিদ বলল, শালা তোর জন্য এখন দাঁড়িয়ে আছি, আমার শিশু শিশু পা কাকুরা কাঁদতাছে, আজ মান সম্মান সব শেষ আমার। তুই আজ বাইরে বের হলে বুঝাবো। দোস্ত রাগ করিস না। তারপর সামনে তাকিয়ে দেখি ম্যাডাম এক নজরে তাকিয়ে আছে, একটুও চোখের পলকে ফেলছে না। শয়তান ম্যাডাম খালি নজর লাগাই দেয়। কালকে থেকে কপালে ফোঁটা দিয়ে আসবো, যাতে চোখ লাগাতে না পারে, মনে মনে বললাম আমি। তারপর আমি মুখটা বই দিয়ে ঢেকে ফেললাম। এদিকে ম্যাডাম মনে মনে বলল, উফ, ও শয়তান বিলাই বান্দর হনুমান, একটু তাকিয়ে দেখছিলাম, সব নষ্ট করে দিল। তুই শুধু আগামীকালকে সকালে আসিস, তোকে বুঝিয়ে দেব। তারপর ক্লাস শেষ করে ম্যাডাম চলে গেল, আর আমি বসে আছি। তখন জাহিদ বলল, কিব্বে এখন কই যাবি? তখন শিশু ছেলের মতো মারি খাইছি, এখন তরে দিমু। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম তোর জন্য, এখন মারি দিমু। জাহিদ যেই ঘষে দিতে যাবে তখনই ব্যাগটা নিয়ে দিলাম তোর এক ধরে কলেজের বাইরে। তারপর চলে গেলাম গাড়ি নিয়ে আদিবার স্কুলের সামনে। কিছুক্ষণ বসে থাকার পর আদিবা আসলো, এসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে ভাইয়া? এমনি ভালো লাগছে না, তাই চলে আসলাম, চল বাসায়। ঠিক আছে ভাইয়া, চলো। তারপর চলে এলাম আদিবাকে নিয়ে বাসায়। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। দুপুরে খাবারের সময় বোন ডাকলো, নিচে গিয়ে বসলাম। যাক, অবশেষে দুপুরের খাবার পেয়েছি। আম্মু ভাত দিয়ে তরকারি দিল। তরকারি দেখে অবাক, সকালে সেই কোয়েল পাখির ডিম রান্না করে দিয়েছে আমাকে আর আব্বুকে। তখন আব্বু বলল, এটা কি দিছো? কেন, কোয়েল পাখির ডিমের তরকারি? ডিম কোথায়? এর চেয়ে বড় বড় তো মশার ডিম, আর হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো তো দেওয়াই নাই। যেটাই হোক না কেন, তোমার ছেলে নিয়ে আসছে, তাই তোমাদের জন্য রান্না করছি, এখন এটা দিয়েই খাও। তোমার এই তরকারি দেখে এখনই আমার পেট কাঁপতাছে আর বলতাছে, নানা গো, এটা পেটে ঢোকাইস না, তাহলে লেবু খেয়ে আত্মহত্যা করবো এখনই। না খেলেও খেতে হবে, খাও। সকালে তো খুব ছেলের প্রতি সাপোর্ট দিচ্ছিলে, এখন খাও। তখন আমি বললাম, বাবা খেয়ে নাও কষ্ট করে। শয়তান পিচ্চি পোলা,
তুই খেয়ে নে, তোর সাপোর্ট দিয়ে আমায় এখন খেতে দেয় না। তারপর কষ্ট করে অল্প কিছু খেয়ে চলে আসলাম। বিকেলে শুয়েছিলাম, তখন আদিবা এসে বলল, ভাইয়া চলো আমার সাথে। কোথায় যাব? আমি যেই ম্যাডামের বাসায় গিয়ে পড়ি সেখানে চলো। আমি যাব না, তুই যা। ভাইয়া তোমার আজ যেতে হবে। যাওয়ার সময় কিছু পিচ্চি ছেলে আমার ব্যাগ টানাটানি করে চলো আজ বলছে মারবে, তাই তুমি চলো। কি এত সাহস? আমার বোনকে মারবে? চল দেখি কে তোকে মারতে চায়। চলো। তারপরে চললাম বোনের সাথে। যেতে যেতে আদিবা যে ম্যাডামের বাসায় পড়ে সেখানে চলে গেলাম, কিন্তু কাউকে পেলাম না। তখন আমি বললাম, কি রে, তুই বললি কেউ মারবে, কোথায় গেল? আমিও বুঝলাম না আজ যে কেউ আসলো না কেন। মনে হয় তোমায় দূর থেকে আজ আমার সাথে দেখে আসে নাই, দেখে যাওয়ার সময় আসবে। চলো ভিতরে যাই। চল, তোকে এখন পাহারা দিতে হবে আমায়। তারপর চলে গেলাম ভিতরে। বাড়িটা অনেক সুন্দর আর অনেক বড়, 2 তলা বাড়ি। তখন আদিবা বলল, ভাইয়া তুমি এই সোফাটি বসো, আমি ম্যাডামকে ডেকে নিয়ে আসছি। আজ ম্যাডামের বাসায় কেউ নাই, তার আব্বু আম্মু কোথায় জানি গিয়েছে। আস্তে আস্তে রাত হবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। তারপর আদিবা চলে গেল ম্যাডামকে খুঁজতে। তার রুমে গিয়ে দেখে ম্যাডাম মাত্র গোসল করে বের হয়েছে। তখন আদিবা বলল, ম্যাডাম আমি আসছি, আর আমার ভাইয়া আসছে, আজ নিচে বসে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে আমাদের ওই ঘরে তোমার ভাইয়াকে নিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। তারপর চলে এলো। আদিবা এসে আমায় নিয়ে 2তলায় একটা ঘরে নিয়ে বসলো। কিছুক্ষণ পর দরজার কাছ থেকে কেউ বলে উঠল, আদিবা কোথায় তোমার ভাইয়া? আমি তাকে দেখে তো অবাক, কারণ এটা আর কেউ না, আমার সিনিয়র ম্যাডাম। আমি তার বাসা চিনি না, কখনো জানতেও চেষ্টা করিনি। সেও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তখন আদিবাকে বলল, এটাই কি তোমার ভাইয়া আদিবা? ম্যাডাম এটাই আমার ভাইয়া। যাক ভালো হয়েছে, আজ রাতের ঘুম পেয়েছি, মনটা ছটফট করছিল দেখার জন্য। শয়তান, আর কোনো ম্যাডাম পেল না পড়ার জন্য, আমি মনে মনে বললাম। তারপর ম্যাডাম এসে বসে আদিবাকে পড়াতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু করতে পারছি না, নিচের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে আর ঠোঁট কামড়াচ্ছে। তখন আমার ঠোঁট হাত দিয়ে ঢেকে ফেললাম। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখি রাগে চোখে তাকিয়ে আছে। তখন আদিবাকে বলল, আদিবা তুমি এই অঙ্ক লিখতে থাকো, আমি চকলেট নিয়ে আসছি তোমার জন্য। আর এই যে আপনি একটু আসেন, চকলেটগুলো উপরে আছে, নামিয়ে দিতে হবে। ভাইয়া যাও একটু নামিয়ে দিয়ে আসো। এটা আবার বলতে হয় নাকি? চকলেটের জন্য তো যাবই, সব চকলেট খেয়ে আসবো, মনে মনে বললাম আমি। তুমি শুধু আসো ঘরে, সব নিয়ে নিব তোমার আজ। তারপর ম্যাডামের সাথে চলে আসতে লাগলাম। তখন আমি বললাম, ম্যাডাম গতকাল বলেছিলেন চকলেট দিবেন, সেটা কি আজ দিয়ে দিবেন নাকি? চলো ঘরে, তোমার জন্য অনেক চকলেট রেখেছি। সত্যি বলছেন ম্যাডাম? সত্যি, চলো এখন। তারপর ম্যাডামের সাথে ঘরে চলে গেলাম। যাওয়া মাত্র দরজা বন্ধ করে দিল। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন ভয়ে ভয়ে বললাম, কী হলো ম্যাডাম, দরজা বন্ধ করে দিলেন কেন? তোমায় চকলেট দিব তাই। চকলেট দিবেন ভালো কথা, তাহলে দরজা বন্ধ করেছেন কেন? দরজা খুলে দিন। একটা স্পেশাল চকলেট, তাই দরজা লাগিয়েছি। ম্যাডাম দরজা খুলে দিন, নয়তো মানুষ খারাপ ভাববে। আমার বাসায় কেউ নেই, সমস্যা নেই। তারপরে ম্যাডাম আপনি দরজা খুলে দিন। আর বাসায় কেউ নেই যেহেতু, তাহলে দরজা খুলে দিন। আচ্ছা দাঁড়ান, আমি করে দিচ্ছি। তারপর আমি দরজা খুলতে যাব, তখন ম্যাডাম আমার হাত ধরে এক টান দিয়ে নিয়ে এসে বিছানায় ফেলে দিল আর আমার বুকের উপর বসে পড়ল। তখন ম্যাডাম বলল, তোমায় দরজা খুলতে কে বলেছে? আমি বলছি দরজা বন্ধ থাক, তোমায় এখন চকলেট দিব। কি খাবে না? এটা বলেই তখন ম্যাডাম তার মুখ আস্তে আস্তে আমার মুখের দিকে নিয়ে আসতে লাগলো। তখন আমি বললাম, কী করছেন ম্যাডাম, আপনি আমার উপরে উঠেছেন কেন? নামেন। আর আপনার মুখ এদিকে নিয়ে আসেন কেন? প্লিজ সরেছেন আমার উপর থেকে। সরে যাওয়ার জন্য তো আর তোমায় এই ঘরে নিয়ে আসিনি গো।
তখন আমি অবাক হয়ে বললাম, মানে কি বলতে চাইছেন ম্যাডাম আপনি? তুমি এখনো বুঝলে না? তোমার ওই দুষ্টু ঠোঁটের লোভ সামলাতে পারছি না, তাই একটু। আর কিছু বলো না, এমন বাচ্চা ছেলের শিশু ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়লো। 15 মিনিট হয়ে গেছে, তবুও ছাড়ার কোনো নামই নাই। চকলেটের লোভ দেখিয়ে সব ইজ্জত কেড়ে নিল শয়তানটা। আল্লাহ, তোমার কাছে বিচার দিই, এই শিশু ছেলেটাকে মিশা কথা কইয়া সব ইজ্জত কেড়ে নিছে। এখন এর বিচার তুমিই কইরো। হঠাৎ বাহির থেকে দরজা ধাকিয়ে আদিবা বলে উঠল, ম্যাডাম, সব লেখা শেষ করেছি। ম্যাডাম চুপ করে কিস করেই যাচ্ছে। তখন আদিবা আবার বলল, ম্যাডাম, আপনি কি শুনতে পেয়েছেন? সব লেখা শেষ আমার। ম্যাডামের কোনো খেয়ালই নেই সেদিকে, সে তার মন মতো কিস করে যাচ্ছে। আমি উঠতেও পারছি না, হাত দুটি সে শক্ত করে ধরে রেখেছে। ধীরে ধীরে ম্যাডাম তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে আর পাগলের মতো কিস করতে লাগলো। এখন যদি কিছু একটা করে না আটকানো যায় তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন আমি জোরে করে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম, ম্যাডাম আপনার ছাত্রী বাইরে দাঁড়িয়ে ডাকছে, জলদি যান। থাকুক বাইরে ছাত্রী, আমার কিস করা আগে ছাত্রী পরে। বাইরে আমার বোন দাঁড়িয়ে আছে, সরেন, আমি যাব, আপনার ছাত্রী না থাকুক। এটা বলে ওতে যাব, তখন ম্যাডাম আবার কিস করতে আসছিল। আমি সরিয়ে দিলাম ম্যাডামকে। তখন সে বলল, কি হলো, সরালে কেন আমায়? দেখছো কিস করবো এখন? এদিকে আসো, কিস করবো এখন। আমি আমার কিস করা শেষ হয়নি। কিছু বলার সাহস নাই এই মেয়েকে, ভয় করে। একে তো সিনিয়র, তারপর আবার রাগে, ভয় করে যদি কিছু বলে চর মারে। কিন্তু এখন কিছু বলতে হবে, নয়তো হবে না, আমায় ছাড়বে না। তারপর 1 কেজির সাহস নিয়ে তখন বললাম, শয়তান মাইয়া চকলেটের লোভ দেখাইয়া ইজ্জত নিছে মিশা কথা কইয়া, গুলি করে মারবো। এখন আর কিস করবি তাই না? আয়। আমি একটু রাগী গলায় বললাম। আই, চুপ করতে রাজারের কথা। দেখেছেন, এত বড় থেট দিলাম তবুও ভয় পেল না, উল্টো আমায় থেট দিচ্ছে। তখন বাইরে থেকে আদিবা বলল, ম্যাডাম, কি হলো? দরজা খুলে আসেন জলদি, খেলা শেষ। আর কতক্ষণ চকলেট নামাতে? যাও, আজকের মতো ছেড়ে দিলাম, গতকাল সব পুষিয়ে নিব। আজ গেলে গতকাল আমার নানা যদি এসে বলে ম্যাডামের বাসায় যা, তোর নানি সেখানে, তবুও আসবো না, শয়তান মাইয়া কোথাকার। এই বলে ম্যাডাম উঠে চলে গেল দরজার কাছে, তারপর চলে গেল ওই রুমে। তারপর আমিও উঠে আয়নার সামনে গেলাম, তাকে দেখে লিপস্টিকের বন্যা বয়ে গেছে সারা মুখে। খেতে চাইলাম চকলেট, খাইয়েছি লিপস্টিক। তারপর মুখটা ধুয়ে সোজা বাইরে চলে এলাম। কিছুক্ষণ পর ম্যাডামের সাথে বোনও আসলো আর বলল, ভাইয়া তুমি এখানে? আর আমরা দুজন সারা ঘর খোঁজে শেষ। চুপ করে চেয়ে আছে। তখন বোন ম্যাডামকে বলল, ম্যাডাম, চকলেট কোথায় বলেন? ঘর থেকে নিয়ে আসবেন দিন এখন। চকলেটগুলো সব ইঁদুর কেটে ফেলেছে, উপরে রেখেছি, তাই আগামীকাল আমি কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, তোমার ভাইয়াকে আগামীকাল কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম। আমি কিছু বললাম না। এক তো মিথ্যা কথা বলে চকলেটের লোভ দেখিয়ে ইজ্জত কেড়ে নিচ্ছে, তারপর আবার বলছে আগামীকাল আসবো। জিন্দিগি তামা তামা হইয়া গেল, আসবো না। তখন আদিবাকে নিয়ে চলে আসলাম। আসার সময় একবার পিছনে তাকিয়েছি, তখন ম্যাডাম তার ঠোঁটে কামড় দিয়ে একটা কিস দেখালো। তারপর মনে মনে কিছুক্ষণ বকা দিলাম, তারপর চলে আসলাম বাসায়। এসে দাঁত ব্রাশ করলাম, আবার রাতে খেয়ে শুয়ে আছি। তখন ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কে আপনি? চিনে নাও পারলে। আমি কি করে চিনব? পরিচয় দিন, কে আপনি? আমি তোমার হবু বউ বলছি। বুঝেছি, আপনার মাথা সবটা ছেঁড়া। একটা ঠিক আছে, সেটাও গেছে। ফালতু কথা না বলে ঠিকঠাক পরিচয় দিন। আমি সত্যি কথা বলছি, তোমার বউ আমি। যা দূরে গিয়ে মর, শয়তান মাইয়া, ফাজিল মাইয়া, আমি রাগী গলায় বললাম। তারপর ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার কল আসলো, কিন্তু ফোনটা রিসিভ করে নাই। কিছুক্ষণ পর আবার কল দিল, তারপর রিসিভ করে বললাম, আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর সে এখনও সিঙ্গেল, কোলবালিশ নিয়ে আছে। তার বিয়ের বয়স হয়নি, কোনো শাশুড়ির কাছে তার বউ আছে সেটার খোঁজও নেই শিশুর।
শিশু মানুষটির। ঠিকানা পেলে বলবো। ফোনটা রাখুন, এখন আমি ঘুমাবো। তারপর ফোনটা কেটে বন্ধ করে রাখলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আদিবাকে নিয়ে চলে আসলাম। আদিবাকে তার স্কুলে দিয়ে আমি আসছিলাম, তখনই পেছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখি নীলা। এটা আর এক পাগল। কলেজে গেলে সে সারাক্ষণ পিছিয়ে পড়ে থাকে। একই ক্লাসে পড়ি আর অনেক চকলেট দেয়, তাই আমার চকলেট বেশি কিনতে হয় না। তখন দৌড়ে সামনে এসে বলল, কেমন আছো তুমি? তোমায় তো এখন ঠিকমতো কলেজেই পাওয়া যায় না। কোথায় থাকো তুমি বলো তো? ভালো লাগে না কলেজে যেতে, তাই বেশি যাই না। চলো যেতে যেতে কথা বলি, কলেজে নয়তো যেতে দেরি হবে। আচ্ছা চলো। তারপর আমার হাতটা ধরে যেতে লাগলো। এটা নতুন না, আমার সাথে থাকলে সে আমার হাত ধরে থাকে, তার নাকি ভালো লাগে, তাই আমি কিছু বলিনি। তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুজনে কথা বলে হেসে হেসে। ঠিক তখনই পেছন থেকে ম্যাডাম এসে দুজনের হাতটায় ধরে ছাড়িয়ে দিল আর রাগী গলায় বলল, ভদ্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও। কলেজের ছাত্রছাত্রী তোমরা, এটা কোনো পার্ক না যে ঘুরতে এসেছো। আর হাত ধরে হাঁটবে না, ওর হাত ছাড়ো। ঠিক আছে ম্যাডাম। শয়তান পোলা, তুই আজ কলেজে আয়, তোরে আজ মেরেই ফেলবো। তোর অন্য মেয়ের হাত ধরে ঘোরা বের করবো আমি। আজ তুই শুধু কলেজে আয়। তখন ম্যাডাম আবার বলল, চলো, তোমরা দুজন আমার সাথে যাবে। ম্যাডাম আপনি যান, আমরা আসছি। চুপ, কোনো কথা শুনতে চাই না তোমাদের। চলো এখন আমার সাথে। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে ম্যাডাম একটা সিএনজি নিল। ম্যাডাম মাঝখানে বসে আমায় এক কোণায় বসালো আর নীলাকে আরেক কোণায়। তখন আমি ম্যাডামের দিকে তাকালাম, ম্যাডামও আমার দিকে তাকালো, কিন্তু রাগী দৃষ্টিতে। বুঝতে পেরেছি অনেক রেগে আছে, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সিএনজি দিয়ে চলে আসলাম কলেজে। ম্যাডাম ভাড়া দিয়ে দিয়েছে আমাদের। তখন আমি আর নীলা চলে আসছিলাম। তখন ম্যাডাম ডাকলো, যাওয়ার পর বলল, নীলা, তুমি সোজা ক্লাসে চলে যাও। ম্যাডাম বলার পর নীলা চলে যাচ্ছে। তখন আমি বললাম, ম্যাডাম আমিও তাহলে যাই। এই বলে মাত্র 2 পা সামনে গেলাম। তারপর ম্যাডাম আমার শার্টের কলার ধরলো আর রাগে গলায় বলল, চল তুই আমার সাথে, অনেক হিসেব বাকি আছে, সেগুলো আজ এখনই নিতে হবে। চল। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর কলেজের পিছিয়ে নিয়ে গেল আর বলল, 1 মিনিট, তুই দাঁড়া এখানে, কোথাও যাবি না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর ম্যাডাম কোথায় জানি গেল। কিছুক্ষণ পর দেখলাম আসছে, কিন্তু হাতে একটা লাঠি আর দড়ি নিয়ে। দেখি কেন জানি ভয় লাগতে শুরু করলো। আমি তো কিছু করিনি, তাহলে এগুলো নিয়ে আসছে কেন? নাকি গতকাল কিস করতে দেয়নি বলে মারবে? না, তখন তো বলল আজ সব পুষিয়ে নেবে। তাহলে কি নীলার হাত ধরেছে বলে মারবে? কিন্তু আমি তো নীলার হাত ধরিনি, সে ধরেছে, তাহলে মারবে কেন? আমি কিছুই বুঝতেছি না। আমি মনে মনে বলছিলাম। তখন সামনে তাকিয়ে দেখি ম্যাডাম আমায় গাছের সাথে বেঁধে রেখেছে। আমি গাছের সাথে মিশে দাঁড়িয়েছিলাম। চিন্তা করতে করতে কখন যে সে বেঁধে ফেললো বুঝতেই পারিনি। তখন ম্যাডাম লাঠি নিয়ে একটা বাড়ি মারলো আর বলল, শয়তান বিলাই বান্দর হনুমান, অন্য মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করো, তাই না? তোর হাড্ডি গুড্ডি সব ভাঙবো আমি আজ। এই বলে আরও 2টা বাড়ি মারলো। তখন আমি বললাম, কোথায় ঘুরলাম? আমরা তো কলেজে আসছিলাম হেঁটে। কলেজেই যখনই আসছিলি, তাহলে হাত ধরে রাস্তা দিয়ে হেসে হেসে আসছিলি কেন? আমরা দুজন বন্ধু, তাই হাত ধরেছি। তাহলে আপনার কি? আমরা তো কলেজেই আসছিলাম। তুই কারো হাত ধরবি না, কোনো মেয়ের সাথে বেশি মিশবি না, হেসে হেসে কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমি মিশবো, 100 বার মিশবো। আপনার কি? নীলা আমার বন্ধু, তাই হাত ধরতেই পারে। না, তুই মিশবি না আর হাত ধরতেও দিবি না। নীলা আমায় কতগুলো চকলেট দেয় আর উনি বলে মিশবো না, 100 বার মিশবো। হাত একটা কেন, 2টাই ধরবো, মনে মনে বললাম। তখন ম্যাডাম আমার চুপ করে থাকা দেখে আবার বলল, কি হলো, কথা বলিস না কেন? মনে থাকবে আর মিশবি না এই নীলার সাথে। আমি মিশবো, আপনি বললেও না বললেও। এটাই আমার সিদ্ধান্ত। কি বললি তুই? তোকে আজ মেরে ফেলবো আমি। এই বলে ম্যাডাম মারতে লাগলো। 5 মিনিট পর, আমি আপনার নামে শিশুপুর থানায় বাচ্চা নির্যাতন মামলা করব আর চকলেটের লোভ দেখিয়ে কিস করে ধর্ষণের মামলা করব।
হ্যাঁ, আমার শিশু শিশু পাগুলো সব ভেঙে গেল মনে হয়। আমি ফুফিয়ে কেঁদে বললাম। তখন ম্যাডাম আমায় বলল, এই চুপ করো, কানা চাপো। আরে আজ এটা কথা রাখো, বন্ধ করো। না, বন্ধ করব না। আপনি আমায় মারছেন কেন? তাহলে তুমি ওই মেয়ের হাত ধরে হাঁটছো কেন? আর আমি না বললাম ওই মেয়ের সাথে মিশবা না, তাহলে তুমি মিশবা কেন? তাই মারছি। তুমি যদি ওই মেয়ের সাথে না মেশো তাহলে মারবো না। ওই নীলা আমায় প্রতিদিন চকলেট দেয় অনেকগুলো, তাই আমি মিশি। আর আমার চেয়ে বেশি সে আমার সাথে মিশে, হাত ধরে, আমায় চকলেট দেয়, তাই আমি মিশি। আচ্ছা ঠিক আছে, আমি চকলেট দেবো এখন থেকে তোমায়, অনেকগুলো, সাথে স্পেশাল চকলেট দেবো। আর কারোর সাথে মিশবে না, কথা বলবে না বেশি। স্পেশাল চকলেট মানে গতকাল কিস করেছেন সেটাই তো? ওটা আমার লাগবে না, আমার চকলেট হলেই হবে। তোমার না লাগলেও আমার লাগবে। হুম, আর কারোর সাথে মিশবে না, মনে রাখবে। আচ্ছা, আমি কারোর সাথে মিশলে অথবা কথা বলে আপনার কি? আমি তো আর প্রেম করি না। আমার অনেক কিছু কারণ। আমি তোমায় অন্য কারোর সাথে দেখলে এইগুলো একদম সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারেন না? কারণ আমি এই পিচ্চি ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, তাই আমি চাই না কেউ তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাক। আমি আবার কে কেড়ে নিয়ে যাবে? আমি কি শিশু ছেলে নাকি যে নিয়ে গিয়ে কোলে নিবে, বেঁচে দিবে? আহা, আরে ওই কেড়ে নিয়ে যাওয়ার কথা বলিনি আমি। আমি বলছি যদি কেউ আমার ভালোবাসা দখল করতে চায় সেটা বলছি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তুমি এখন ভালো না বাসলে আমি বিয়ে করব, তাহলে বিয়ের পরে বাসবে। বিশাল চালাক এই ম্যাডাম, সিনিয়র মেয়ে বলে কথা। কিন্তু একে বিয়ে করলে তো এখনই যে মায়ের দেয়, বিয়ের পর তো কাপড়ের সাথে আমায় চুবিয়ে চুবিয়ে মারবে যদি কাপড় ধুয়ে না দিই। আল্লাহ, এই তো আমার কাছে বিচার। শেষ পর্যন্ত এই শিশু ছেলেটাকে কাপড় ধুয়ে দিন কাটতে হবে চাচার মতো। এখন কি করি? মিথ্যা কথা বলে কোনো মতে ছুটি, তারপর বন্ধুদের কাছ থেকে আইডিয়া নিয়ে এই মেয়েকে পিছু ছুটাবো মনে মনে বললাম। তখন ম্যাডাম বলল, কি হলো, কথা বলো। কি বলবো? এখন ভালোবাসবে নাকি বিয়ে করবো? ঠিক আছে, এখন ভালোবাসবো। এটা বলার সাথে সাথে ম্যাডাম আমার দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তখন খুলে দিয়ে জড়িয়ে ধরলো আর বলল, আমি খুব খুশি তোমার ভালোবাসা পেয়ে গেলাম। আর আমার জীবনটা পুরা লুচি তরকারির ফ্রিজের মতো ঠান্ডা। বন্ধু হালার পর আজ যদি এই সিনিয়র মেয়েকে পিছু ছোটার বুদ্ধি না দিস, তাহলে তোগরে কপালে বাড়ি মারবো মনে মনে বললাম আমি। তখন ম্যাডাম বলল, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি এখন। কোথায় যাব? এখন ক্লাস করাবেন না? না, এখন আর ক্লাস করবো না, এখন তোমার আর আমার শুধু ক্লাস চলবে। চলো তোমায় নিয়ে একটা জায়গায় যাবো এখন। কোথায় নিয়ে যাবেন ম্যাডাম? চলো, গেলেই দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম আমার কলেজের ব্যাগ নিয়ে। তখন ম্যাডাম বলল, এই কলেজের ব্যাগ কোথাও রেখে আসো, এটা নিয়ে যাওয়া যাবে না। এখন ব্যাগ কোথায় রাখবো? সমস্যা নাই, চলেন ম্যাডাম। এই, তুমি ম্যাডাম ম্যাডাম বলিস কেন? হ্যাঁ, আর বলবি না, এই নাম বিরক্ত লাগছে। এখন মায়া বলে ডাকবি আমায়, আর আপনি বলবি না, তুমি করে বলবি। না ম্যাডাম, এটা হয় না। আপনি আমার চেয়ে অনেক বড় আর কলেজের ম্যাডাম, তাই আপনি করেই বলতে হবে। মেরে মুখ ভেঙে দেব যদি আবার ম্যাডাম বলিস। ম্যাডাম শুধু ক্লাসে বলবি, এখন মায়া বলে ডাকবি আর তুমি করে বলবি। এটা সম্ভব না ম্যাডাম, আমি পারবো না। হাঁস যদি পারে, মুরগি যদি পারে, তাহলে তুমি কেন মায়া বলে ডাকতে পারবে না? ম্যাডাম আমার শার্টের কলা ধরে রাগীভাবে বলল, যা বাবা, হাঁস মুরগি কি কথা বলতে জানে? আজ শুনলাম। তাহলে কি তারা আপনার নাম বলতে পারে? ওফ, তোরে নিয়ে পারলাম না আর। এটা একটা কথার কথা বললাম। তাহলে আমায় বলছেন কেন? আপনি আমার চেয়ে বড়, তাই বলবো না? তখন ম্যাডাম রেগে গিয়ে আমার গলা চেপে ধরলো আর বলল, আমি অনুমতি দিয়েছি তাই ডাকবি, যদি এখন থেকে না ডাকিস তাহলে গলা চেপে মেরে ফেলবো। এখন মায়া বলে ডাক আমায়। গলা চেপে ধরে রাগে গলায় বলল ম্যাডাম, গলা ছাড়েন, ব্যথা পাচ্ছি। ছাড়বো, তাহলে মায়া বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, গলা ছাড়েন বলছি। তারপর ম্যাডাম গলা ছেড়ে দিল আর বলল, এখন বলো। ম্যাডাম চলেন। তুই আবার বলছিস? তোকে খুন করে ফেলবো এখন আমি। আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় লাগবে। ম্যাডাম বলা
পুরনো অভ্যাস তাই। আবার বলছিস তুই এই নাম, আর একটুও সময় দেবো না। মায়া বল এখন। ওকে ম্যাডাম। থুকো মায়া। এখন মায়া মায়া বলে মুখস্থ করতে থাকো, চলো। ওকে ম্যাডাম। থুকো মায়া। কোথায় যাব এখন? মরতে যাবো, চলো। তাহলে আপনি একা যান, গিয়ে মরেন, আমি যাব না। এখনো শিশু শিশু হাড্ডি আমার শক্ত হয় নাই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তুই আসলে একটু বেশি বুঝিস আর বেশি কথা বলিস। এখন চুপ করে আমার সাথে আয়, নয়তো এক্ষুনি মেরে বালি চাপা দেবো। ঠিক আছে চলুন, দেখা যাক কোন রাস্তায় গিয়ে মরবেন। তারপর ম্যাডামের পিছনে পিছনে যেতে লাগলাম। রাস্তায় গিয়ে একটা সিএনজি নিয়ে একটা পার্কে নিয়ে গেল। যাওয়ার পর আমার হাতটা ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখন ম্যাডাম আমার গালে একটা কিস করে আর কাঁধে মাথা রাখলো আর বলল, জানো, তোমায় যেদিন প্রথম ক্লাসে দেখেছি, মনটা তখনই তোমার মধ্যে হারিয়ে গেছে। তারপর থেকে রাত কেটেছে নির্ঘুম, সকাল হয়েছে তোমায় নিয়ে ভাবতে ভাবতে। কখন তোমায় একটি নজর, দুটি চোখ দেখবে বলে আমার মনটা তোমার মধ্যেই হারিয়ে গেছে। আমি জানি তোমার চেয়ে বড় আমি, কিন্তু কি করব বলো, মনের মানুষ যদি তার বয়সে ছোট থাকে। খুব ভালোবাসি তোমায়, আর সারা জীবন বাসবো। ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে বলল, কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি, এতটা ভালোবাসে আমায়। তখন তার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখের দিকে গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে ম্যাডাম। তার চোখে থেকে আমার চোখ যেন এখন ছড়াতেই পারছি না, তার মায়ে মনে হয় জড়িয়ে যাচ্ছি। তখন ম্যাডাম বলল, তোমার চোখ বলছে তুমিও আমায় ভালোবাসো, তাহলে সেটা মুখ ফুটে বলো না কেন? ম্যাডামের কথায় কিছুটা অবাক হলাম। তাহলে কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কোথায়? আমার তো মনে হচ্ছে না সেই ফিলিংস আসছে না কেন, নাকি আমার ভালোবাসাটা বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না আমি। ম্যাডাম আমি বাসায় যাব, চলেন। এখনই তো মাত্র আসলাম, আর কিছুক্ষণ থাকি প্লিজ প্লিজ, তারপর চলে যেও। কেন জানি আর না করতে পারলাম না, আমারও থাকতে মন চাইছে। এমনটা তো আগে হয়নি, তাহলে এখন হচ্ছে কেন? তারপর কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আসার সময় ম্যাডাম অনেকগুলো কিস করেছে। এসে দেখি আদিবা চলে আসছে বাসায়, আর কার সাথে জানি কথা বলছে। তখন আমায় দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া এই নাও, খালামণি কথা বলবে তোমার সাথে। তারপর ফোনটা নিয়ে সালাম দিলাম। তারপর বললাম, কেমন আছো খালামণি? আমি ভালো, খারাপ থাকলে খোঁজ নেয় কে? তুই তো ভুলেই গেলি আমাদের। কি যে বলো খালা, তোমায় ভুলে যাব কেন? তাহলে কি বলবো, 6টি মাসের ভেতরে একবার কল দিয়েছিস, আর 2 বছর ধরে তো আমাদের বাসায় আসিস না। আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ পর আসি, ঠিক আছে? এমন কথা অনেকবার বলছিস, আর আসলি না। এবার সত্যি বলছি, আসবো। তুই যেদিন আসবি সেদিন বিশ্বাস করব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম। বিকেলে আর আদিবার সাথে যাইনি আমি ম্যাডামের বাসায়। রাতে শুয়ে শুয়ে ম্যাডামের কথাগুলো ভাবছিলাম, সত্যি কি তাহলে আমি তাকে ভালোবেসে ফেলেছি? সে যে বলল আমার চোখ ভালোবাসা দেখছে। ঠিক তখনই ফোন আসলো। তাকিয়ে দেখি গতকাল রাতে যেই মেয়েটা কল দিয়েছে সে তখন তার ফোন। আর ধরলাম না, কিন্তু ফোন দিতেই আছে। বিরক্ত হয়ে ধরলাম। তখন মেয়েটি আমার সাথে আমার আগেই বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে তোমার? হ্যাঁ, কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, কোথায় ছিলে এতক্ষণ? ওই হ্যালো, আপনি কে বলেন তো, আর কেন এত বিরক্ত করেন? আমি কে? আমি হচ্ছি তোমার ভবিষ্যতের বউ। এই পাগলি বন্ধ করেন গিয়ে ভালো একটা ডাক্তার দেখান, আপনার মাথায় সমস্যা আছে। তাই নাকি? তাহলে তো তুমি আমার ডাক্তার। চলে আসো এখন আমার বাসায়, তারপর আমার রুমে এসে চিকিৎসা করে যাও আমার মাথার। ধ্যাত, পাগল মাইয়া কোথাকার। তারপর ফোনটা কেটে বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ওই শোনো, এই সবগুলো কাপড় ধুয়ে দিবে, এখানে 1 বালতি কাপড় আছে। 1 বালতি কাপড়? সবগুলো ধুয়ে দিবে। কেন? তুমি ধুয়ে দাও, আমি ধুয়ে দিব কেন? আমি তোমার বড়, তুমি আমায় হুকুম দিচ্ছ কেন? চুপ করে কাপড় ধুয়ে দাও, নয়তো ঝাড়ু দিয়ে পেটাবো এখন। তুমি আমার বউ হয়ে আমায় বছর ধুয়ে দিতে? আগে জানলে তোমাকে বিয়েই করতাম না। বুঝেছি, তোকে এখন ঝাড়ুর বাড়ি দিতেই হবে। দাঁড়া, কাপড় দিয়ে দিবি না তো? তাহলে ঝাড়ুর বাড়ি খা। আম্মা,
আমার বউ লাগবে না, আমি কোল বালিশ নিয়ে থাকুম, তবুও বউ লাগবে না। হঠাৎ শরীরে ব্যথা করতে লাগলো। তখন তাকিয়ে দেখি খাটের নিচে আমি। যাক বাবা, এটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে যে স্থির দিচ্ছে কাপড় ধোয়ার জন্য, বিয়ের পর তো পানিতে চুবাই চুবাই মারবো যদি না কাপড় ধুয়ে দেই। এখনই ভালো আমি সিঙ্গেল আছি, এই সিনিয়র মেয়েকে বিয়ে করব না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম। তারপর কলেজে চলে আসলাম। বন্ধুদের থেকে আজ এই সিনিয়র মেয়েকে পিছু ছুটাবার বুদ্ধি নিতে হবে। কিন্তু তার আগে ম্যাডাম এসে পড়লো আর বলল এখন তার সাথে ঘুরতে যেতে হবে। আমি না করেছি, কিন্তু যেই রাগি চোখে তাকিয়েছে তারপর ভয়ে চলে গেলাম তার সাথে। তখন পার্কে নিয়ে গেল, যাওয়ার পর একটা আইসক্রিম কিনে নিয়ে একটা গাছতলায় বসলাম। তখন ম্যাডাম আমার কোলে বসলো। তখন আমি বললাম, আরে আরে কোশেন কি, নামেন জলদি আমার কোল থেকে। শিশু শিশু হাড্ডি সব এক্ষুনি ভেঙে যাবে আপনার জন্য। এই চুপ করো তো, তোমার ওইসব আজাইরা কথা। তোমার কোলে বসে এখন তোমায় আইসক্রিম খাইয়ে দিব, আর তুমি খাবে, তাহলে আমাদের ভালোবাসাটা আরো বেড়ে যাবে। ভালোবাসা বাড়বে কিনা জানি না, তবে তোমাকে বিয়ে করলে কাপড় ধুয়ে জানটা আমার কয়লা কয়লা হয়ে যাবে এটা জানি, আমি মনে মনে বললাম। তখন ম্যাডাম একটু আইসক্রিম নিয়ে বলল, নাও আইসক্রিমটুকু খেয়ে নাও। বিয়ে করলে ঝাড়ুর বাড়ি দিয়ে বলবে কাপড়গুলো ধুয়ে নাও। আম্মা বাঁচাও, মনে মনে বললাম আমি। কি হলো, নাও আইসক্রিম। কি আর বলবো। তারপর আইসক্রিম খেতে লাগলাম। কিছুক্ষণ পর আমায় বলল, এখন তুমি আমায় আইসক্রিম খাইয়ে দাও। আমায় যেহেতু খাইয়ে দিয়েছে, তাই তো হিসাব অনুযায়ী আমারও খাইয়ে দিতে হবে। তাই আইসক্রিমের বাকিটুকু খাইয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তারপর বাসায় চলে আসলাম। বিকেলে সব বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় ডাকলাম। কি করে এই সিনিয়র মেয়েকে পিছু ছুটাবো, বুদ্ধি নিয়ে দেখি কি বুদ্ধি দেয়। যাওয়ার পর তখন আমি ফাহাদকে বললাম, দোস্ত, মায়া ম্যাডাম তো আমার প্রেমের পুকুরে হাবুডুবু খাচ্ছে। এখন বল কি করে সেখান থেকে উঠাবো। উঠতে চাচ্ছে না ম্যাডাম। কি, তোর প্রেম মায়া ম্যাডাম পড়েছে? এটা বললেই বিশ্বাস করে নেব? আর চাপা মারার জায়গা পেলি না? সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে জাহিদের কাছে জিজ্ঞেস কর। কি রে জাহিদ, সত্যি কথা বলছে? দোস্ত সত্যি। এখন বল আমার পিছু ছুটাবো কি করে এই সিনিয়র ম্যাডামকে। তোরা তো জানিস আমি আবার সিনিয়র মেয়ে পছন্দ করি না, কারণ ভয় করে। কিন্তু এই মেয়ে যেভাবে ঝুলে আছে আমায় বিয়ে করে ছাড়বে। শোন দোস্ত, সিনিয়র মেয়ে হোক আর জুনিয়র মেয়ে হোক, তাতে ভয় পাওয়ার কি আছে? মেয়েটা যদি সত্যি করে ভালোবাসে তাহলে আর ছাড়িস না, কারণ তারা ভালোবাসার জন্য সব কিছু করতে পারে। তুই যা বলবি তাই করবে, কিন্তু ছেড়ে দেওয়ার কথা বললে নিশ্চয়ই আত্মহত্যা করবে। আর সত্যিকারের ভালোবাসা পাওয়া এমন ভাগ্যের ব্যাপার। দোস্ত, তোকে খুব ভালোবাসে ম্যাডাম, তাই তোকে প্রথমে বলে দিয়েছে। ভালোবাসে এটা সব মেয়েরা বলে না মুখ ফুটে, যারা খুব ভালোবাসে তারাই বলে ফেলে। আমি পারবো কিছু বলতে, এ নিয়ে আমিও একজনকে ভালোবাসতাম, কিন্তু সে অ্যাক্সিডেন্টে করে মারা গেছে। কত নষ্ট করে এখনও বেঁচে আছি আমি জানি, আর তোরা যে জানিস। সরি দোস্ত, আমি পারবো না। বুদ্ধি দিতে পারলে ম্যাডামকে ভালোবেসে তোর বুকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখিস, দেখিস খুব ভালোবাসবে। এটা বলে উঠে চলে গেল ফাহাদ। তখন জাহিদ বলল, সরি দোস্ত, আমিও পারবো না কিছু বলতে, তবে একটুকু বলতে পারি। ভালোবাসার জীবনে একবারই আসে, আর আসলে বলে আসে না, যখন তখন চলে আসে। দু হাতে আঁকড়ে ধরে রাখিস যাতে ছুটে না যায়, দেখিস খুব যত্ন করে রাখবে। আর ম্যাডাম তোকে খুব ভালোবাসে। এগুলো সিনিয়র নিয়ে না ভেবে গিয়ে বাকি জীবন এর সঙ্গী করে ফেল। এটা বলে জাহিদ চলে গেল। শুধু আমি বসে আছি। কি করব এখন? আমার মাথা কাজ করছে না। তারপর আমি উঠে বাসায় চলে গেলাম। গিয়ে কিছুক্ষণ খেয়ে রুমে চলে গেলাম। যাওয়ার পর বসে বসে ভাবছিলাম, তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি গতকাল রাতে যে মেয়ে কল দিয়েছে সে মেয়েটা কল দিছে। ধরলাম না, কিন্তু কল দিতেই আছে। বিরক্ত হয়ে কলটা ধরলাম আর বললাম, এত বিরক্ত করেন কেন? আপনি কেন কল দেন বলেন তো? আমি আমার বরের কাছে কল দিই, তা তোমার কি? তোমার বর এখানে নাই, ফোন রাখো। কে বলেছে নাই? এই তো কথা বলছি আমার বরের সাথে। শয়তান মাইয়া, দূরে গিয়ে মর। আজ এরা কথা শোনার সময় নাই। এই তুমি এত রাগ করছো কেন? শোনো শোনো না।
আমার ঘুম আসছে না। তাহলে একটা কাজ করো, 1 কেজি ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কলেজে চলে গেলাম। প্রতিদিনের মতো আজও ম্যাডাম এসে হাজির, ঘুরতে নিয়ে যাবে। এইভাবে কেটে গেল 6টি দিন। এই 6 দিনে প্রতিদিন ম্যাডামের সাথে ঘোরাফেরা করেছি। তার সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগে। তার হাতটা ধরে হাঁটতে খুব ভালো লাগে। এখন আমিও ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমি বললাম, দোস্ত, আমিও না ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। গতকাল খালার বাসায় যাব, সেখান থেকে এসে বলে দিব ভাবছি। সত্যি করে বলছি, তাহলে তো খুব ভালো, তাড়াতাড়ি তোর আর ম্যাডামের বিয়ে খেতে পারবো। আরে এত তাড়াতাড়ি না, বিয়ে আর একটু দেরি করেই করব। তার আগেই আমরা বিয়ের কথা বলতে যাব তোর মাকে নিয়ে। এই না না, এমন করিস না। আগে খালার বাসা থেকে আসি, তারপর না হয় যা করার করিস। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। এসে খেয়ে রুমে চলে গেলাম। গিয়ে তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে রেডি হয়ে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। গিয়ে একটা টিকিট কাটলাম কুমিল্লার। তারপর বাসে উঠে গিয়ে সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। এদিকে ম্যাডাম কলেজে এসে আমায় খুঁজতে লাগলো। আমায় না পেয়ে জাহিদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। তখন জাহিদ বলল, আমি খালার বাসায় গিয়েছি। এটা শুনে ম্যাডামের মনটা খারাপ করে কলেজ থেকে চলে আসলো। বাসায় আসার পর মায়ারাম বলল, কি রে, আজ এত জলদি চলে এলি যে? মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে? না আম্মু, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না তাই চলে আসছি। এটা বলে ঘরে চলে গেল মায়া। এদিকে আমি বাস থেকে নেমে খালার বাসার রাস্তা চিনতে পারছি না। কোন দিকে অনেক আগে গিয়েছিলাম, তাই চিনতে পারছি না। তখন খালাকে ফোন দিলাম। হ্যালো খালা, কই তুমি? তোমাদের বাসা কোথায়? এখানে তো গাড়ি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। শয়তান, তুই আবার ফাজলামো শুরু করছিস? আরে ফাজলামো না, সত্যি এখানে তো গাড়ি ছাড়া আর কিছুই নাই। তুই কি সত্যি আসছিস নাকি? সত্যি আসি। এখন বাস স্টেশনে এসে নিয়ে যাও। তুই একটা রিক্সাকে বল এই ঠিকানা অনুযায়ী নিয়ে আসতে, তারপর আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে খালা। তারপর ফোনটা কেটে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ঠিকানা অনুযায়ী। তারপর খালাকে কল দেওয়ার পর আমায় নিয়ে গেল এসে। খালার কোনো ছেলে নেই, 2টি মেয়ে, নাম তানহা আর তানজিলা। তানহা হচ্ছে বড়, এবার কলেজে উঠেছে, ইন্টারে পড়ে। আর তানজিলা হচ্ছে ছোট, এবার ক্লাস 10ম শ্রেণীর ছাত্রী। আর খালুর একটা কাপড়ের দোকান আছে, যার পর সবাই খুশি। অনেকদিন পর আসি, তাই যার পর তানজিলা বলল, ভাইয়া এইবার কিন্তু অনেক দিন থাকবে, তুমি অনেক দিন পর এসেছো। না রে বোন, বেশি দিন থাকতে পারবো না, কলেজ আছে। কলেজ আছে বলে কি হয়েছে, তুমি অনেক দিন পর এসেছো কিন্তু। আচ্ছা 1 সপ্তাহ থাকবো, হয়েছে? খুশি এবার? তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমায় একটা রুম দেখিয়ে দিল। সেটাতে এসে ফ্রেশ হয়ে বসে আছি। তখন খাবার খাওয়ার জন্য এসে ডাকলো। খেয়ে এসে কিছুক্ষণ বাসায় আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলাম। রাতে খেয়ে দিলাম একটা ঘুম। এদিকে সকালে উঠে মায়া কলেজে গিয়ে দেখে আজও আমি আসি নাই। মন খারাপ করে চলে আসলো। এইভাবে কেটে গেল 3 দিন। মায়ার না দেখতে পেরে থাকতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য। প্রতিদিন জাহিদকে গিয়ে জিজ্ঞেস করে কবে আসবো, কিন্তু বলে কিছুদিন পর। পরের দিন দুপুরে মায়া তার রুমে শুয়ে আছে। তখন তার আম্মু এসে বলল, মায়ামা, আমার উঠে একটু রেডি হয়ে নে তো, তোকে দেখতে কিছু লোক আসছে। এটা শুনে মায়া লাফ দিয়ে উঠে পড়ল। তখন অবাক হয়ে বলল, কি বলছো তুমি আম্মু? আমায় দেখতে আসছে মানে? দেখ মা, তোর লেখাপড়া শেষ হয়েছে অনেক আগে, এখন তো তোকে বিয়ে করতে হবে। বিয়ে তো করব, কিন্তু এইভাবে না বলে নিয়ে আসছো কেন? আমি কিছু জানি না, সব তোর আব্বু জানে। তোর আব্বু নিয়ে আসছে। আমি এই বিয়ে করব না। সেটা তোর আব্বুকে গিয়ে বল, আমায় বলে কোনো লাভ হবে না। আমি আমার জানটাকে ছেড়ে কাউকে বিয়ে করব না, প্রয়োজন হলে আত্মহত্যা করব। তারপর দৌড়ে নিচে চলে গেল। মায়া গিয়ে সোজা তার আব্বুকে বলল, আব্বু, আমি এই বিয়ে করব না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। যদি তোমরা জোর করো তাহলে আমি আত্মহত্যা করব। সে কি করে মা? এই ছেলেগুলো বলল তুই নাকি এই ছেলেকে বিয়ে করতে রাজি, তাই তার আব্বু আম্মু এসছে। তারপর মায়া তাকিয়ে দেখে জাহিদ, ফাহাদ আর আমার আব্বু আম্মু আদিবা বসে আছে। তখন বলল,
সরি আপু, না দেখেই বললাম। আপু ঠিক বলেছে। আর আগামীকাল আমাদের বিয়ের আয়োজন করো। আলহামদুলিল্লাহ, তা বিয়াই বৌমা যখন বলে দিছে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আপনি কি বলেন? আমি আর কি বলবো, মেয়ে যখন বলে দিছে তাহলে তাই হোক, আগামীকাল বিয়ে। তারপর জাহিদ আর ফাদ উঠে ম্যাডামের কাছে গিয়ে বলল, উফ, এত কষ্ট করতে হলো আমাদের ম্যাডাম। এখন আমাদের কিছু ট্রিট দিন, চলে যাই। একেবারে বিয়েতে ডেট ফাইনাল করে দিলাম। ধন্যবাদ তোমাদের। এই নাও, এখানে 10,000 টাকা আছে, সব নিয়ে যাও। ম্যাডাম খুশি হয়ে টাকা দিয়ে বলল। তারপর জাহিদ আর ফাদ টাকা নিয়ে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। এদিকে রাতে শুয়ে আছি, তখন আব্বু কল দিয়ে বলল আগামীকাল যেন তাড়াতাড়ি চলে আসে। জিজ্ঞেস করলাম কেন, বলল সারপ্রাইজ দেবে, সাথে খালাকে নিয়ে আসতে আর সবাইকে নিয়ে আসতে। তারপরের দিন দুপুরে রওনা দিলাম সবাই মিলে। সন্ধ্যায় চলে আসলাম। আসার পর দেখি বাসাটা লাইট দিয়ে সুন্দর করে সাজানো। কিসের জন্য বুঝতে পারছি না। আব্বু অনেক বকা খেতে হলো দেরি করে আসার জন্য। তারপর একটা পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল তাড়াতাড়ি পরে আসতে। আমিও গিয়ে পরে আসলাম কোনো কথা না বলে। তারপর একটা গাড়িতে করে নিয়ে যেতে লাগলো। ম্যাডামের বাসার সামনে গিয়ে থামলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এখানে আসলো কেন? তখন জাহিদ পাশে ছিল। আমি বললাম, কী রে দোস্ত, ম্যাডামের বাসা সাজানো, আমাদের বাসাও সাজানো, বুঝলাম না, আর আমরা এখানে আসলাম কেন? আজ তোর আর ম্যাডামের বিয়ে। কি কি করে হলো এটা? আমি অবাক হয়ে বললাম, তুই যেদিন থেকে কলেজে যাসনি সেদিন থেকে ম্যাডাম মন খারাপ করে কলেজ আর গিয়ে ক্লাস করায়নি, তাই আমি আর ফাহাদ মিলে তোদের বিয়ে ঠিক করে দিলাম। শালা, আমি বলেছিলাম আসার পর সব করিস, কিন্তু তোদের বিয়ে খাওয়ার আর তস হয়েছে না। এটা না করলে 10,000 টাকা মিস হতো। ম্যাডাম খুশি হয়ে আমাদের 10,000 টাকা দিয়েছে। যাক, ভালো কাজ করেছিস দোস্ত। আমায় কিন্তু সেখান থেকে কিছু টাকা দিস। শালা, বিয়ে তোর ঠিক করলাম আমরা, কথাই তুই আমাদের টাকা দিবি, ট্রিট দিবি, তা না করে উল্টো আমাদের কাছ থেকে টাকা চাইছিস। ঠিক আছে, তোর কাজে খুশি হয়ে আমি 1 কেজি কাঁচামরিচ উপহার দেব আগামীকাল তোদের। শালা, আর কিছু দেওয়ার জন্য পেলি না? থাক, লাগবে না, যা গিয়ে বিয়ে করে নে। তারপর ভিতর চলে গেলাম। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেল। যখন বিদায় নিয়ে চলে আসব তখন মায়া একটু কান্না করলো না। বুঝলাম না, সব মেয়েরা কাঁদে, কিন্তু মায়া কাঁদলো না কেন? মনে হয় মেকআপ নষ্ট হয়ে যাবে বলে। তারপর মায়াকে নিয়ে চলে আসলাম। আসার পর মায়াকে বাসর ঘরে নিয়ে বসানো হলো। আমি এসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু হারামি বন্ধুগুলো বেশিক্ষণ থাকলো না, মেয়েদের সাথে ফাজলামো করতে চলে গেল। আমি আর বসে না থেকে চলে গেলাম ঘরে। গিয়ে দরজা লাগিয়ে মাত্র ফিরলাম, এমনি সময় দৌড়ে মায়া আসলো। এসে টান দিয়ে কাটে ফেলে দিল। পাগলের মতো কিস করতে লাগলো সারা মুখে। তখন আমি বললাম, আরে থামো থামো, কিস পরীক্ষা তুমি পাস করেছো, এখন থামো, আগে নামাজ পড়ে নিয়ে চলো 2 রাকাত। তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর 2 রাকাত নামাজ পড়ে উঠতেই আবার ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়, আর সারা মুখে কিস করতে লাগলো আর বলল, তুমি জানো, তোমায় এতদিন না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম প্রায়। তোমায় তো প্রতিদিন রাতে আমি কল দিয়ে দুষ্টুমি করতাম। ও এই কথা, তাই তো বলি এই পাগল মাই আবার কিরা। তবে সেটা তোমার পাগল সিনিয়র বোন। এই বলে আবার কিস করতে লাগলো। তখন আমি বললাম, এই দাঁড়াও, থামো, আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? সবে আমি রাজি। আমায় আমায় কোনো ঘরের কাজ করতে বলবে না, যেগুলো তোমার কাজ, আর বিশেষ করে কাপড় কাচার। তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব করব। এখন আমি রোম্যান্স করতে দাও, চুপ করে। যাক, কাপড় ধুয়ে দেওয়ার থেকে বেঁচে গেলাম। তারপর মায়া আমার বুকের ওপর উঠে বলল, আমার পিচ্চি বরের ঠোঁটটা না পুরো স্ট্রবেরি। আচ্ছা, রাত খাবো। মায়া আমার ঠোঁটের মাঝে হাত দিয়ে ধরে বলল। এটা বলে সারা মুখে কিস করতে লাগলো। তারপর ঠোঁটগুলো সে টেনে রাবারের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর পাগলের মতো খেতে লাগলো। তারপর আমিও মায়ের সাথে ছাড়া দিতে লাগলাম। আপনারা তো খুব দুষ্টু, এখনও বসে আছেন শুনতে? যান, আর বলা যাবে না, বাকিটা ইতিহাস। কেমন হয়েছে পুরো গল্পটা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।